গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প, যজ্ঞিবাড়ির ফর্দ। আমাদের কেশব ঠাকুরকে কে না চেনে? কলকাতা শহরের টালা থেকে টালিগঞ্জ নয়, চুচড়ো থেকে সোনারপুর, ওদিকে ব্যান্ডেল থেকে মেজেদা, অশ্রান্ত যাতায়াত তার। আরও বেশি দূর যে যায়নি তা নয়। রান্না করতে দলবল এবং হাতা বেড়ি খুন্তি নিয়ে একদা মালদা যেতেও দেখেছি, একদিন আসানসোলেও। তবে ওর ভাষায় আমার হুদ্দটা মোটামুটি ওই। অবশ্যই হ্যাঁ, চুচড়ো ব্যান্ডেলেই বা বলি কেন, ওই আপনাদের নতুন শহর দুর্গাপুরেও গেছি 5-6 বার। তাছাড়া একবার ভিলাইতেও যেতে হয়েছিল। তারা যাতায়াত থাকা সব মিলিয়ে যে 5 দিন, তার পুরো মজুরি দিয়েছিল, দলবল সকলকারী। এছাড়া ধরুন গিয়ে ঘুমোবার গাড়ি দিয়েছিল, ঠায় বসে রাত জেগে থাকতে হয়নি। এর কারণ কেশব ঠাকুরকে জিজ্ঞাসা করলে সবিনয়ে হেসে বলবে, বাবু বললে অঙ্কার পেকাশ পায়। আপনার এই নফরের হাতের রান্না একবার যে খেয়েছে, আর কারো রান্না তার মুখে লাগবে না। যে যে যত দূরেই থাক ঠিক বলবে, আগে দেখো দেখি এসবকে পাও কিনা। কিন্তু আমি জানি, এত জনপ্রিয়তা বা বর্তমান কাগজের ভাষায় চাহিদার কারণ ঠিক রান্না নয়। অর্থাৎ কেশব ঠাকুর ভীমসেন কি দ্রৌপদী নয়। রান্না মোটামুটি ভালোই, কিন্তু মানুষ তো, রান্না সব দিন সমান হয় না। কোনো দিন খুব উতরে যায়, সেদিন হয়তো সবগুলি উতরালো, আবার কোনো দিন নিতান্তই চলনসই। তবে এও মানতে বাধ্য, অখাদ্য রান্না কেশব ঠাকুরকে কোনোদিন রাঁধতে দেখিনি। না, রান্না নয়, জনপ্রিয়তার কারণ অন্য। লোকটা ফর্দ করে নিখুঁত, কাঁচামাল বেশিও হয় না, কমও হয় না। আমরা একবার কি একটা কাজে অন্য ঠাকুর এনেছিলাম, সে ফর্দর মশলা প্রায় বছরখানেক লাগলো খরচ হতে। 10 কেজি ডালদা দোকানিকে ফেরত দিতে হলো কিছু গচ্ছা দিয়ে। তেলও প্রায় 2 মাস চলল। তবু তরকারিতে এত তেল ঢেলেছিল যে মনে হবে জল দেওয়াই হয়নি, সবটাই তেলে রান্না। কেশব ঠাকুর তেল মশলা কম আনায়, কম খরচ করে। আগের দিন রাত্রে এসে থেকে রাত জেগে কুটনু কুটে নেয়, তার জন্য বেশি পয়সা চায় না। মিষ্টভাষী নম্র স্বভাবের মানুষ। এইসব কারণেই যারা একবার ওকে কাজে কর্মে ডাকেন, তারা আর কাউকে ডাকতে চান না। দূর দূরান্ত থেকেও ওকেই ডেকে পাঠান। কেশব ঠাকুরের বয়স হয়েছে অনেক, নিজেই বলে, আমার বাড়ির লোকেরা গোলমাল করে ফেলে, কিন্তু আমি বাবু আমার বয়সের হিসেব ঠিক রেখেছি। এই 1386 সালের 29-এ বসে খেয়ে 74 পেরিয়ে 75-এ পড়েছি। ক্লিয়ার হিসেব। যে শোনে সেই অবাক হয় অবশ্য। মাঝারি ধরনের চেহারা, লম্বা চওড়া, দুদিকে মাঝারি। রোগা পাকশিটে গড়নও নয়, আবার মোটাও নয়, ঢ্যাঙাও নয়, তাই বলে বেটেও বলতে পারবে না কেউ। রংটা এখন তামাটে দাঁড়িয়েছে, তবে সেটা যে একদা ফর্সা ঘেঁষা ছিল তা দেখলেই বোঝা যায়। চুলেও বিশেষ পাক ধরেনি, শুধু বুকের চুল আর দাড়িতে পাক ধরেছে। চুল এখনো অনেক কাঁচা, ঈষৎ কোকড়া। টাকও ধরেনি, অর্থাৎ বৃদ্ধের দলে ফেলা যায় না কোনো মতেই। আরও বয়সের হিসেব শুনে অবাক হতে হয় ওর কর্মশক্তি দেখলে। বিশ্বাস হয় না যে অত বয়স হয়েছে। বিয়ের মাস পড়লে একবার টানা হয়তো 15-16 দিন কাজ করে যায়, দিনে রাতে বিশ্রাম নেয় না। রাত 9টা-10টায় এক বাড়ির পালা শেষ করে সেই হাতা বেড়ি নিয়েই অন্য বাড়ি চলে যায়। কুটনো শেষ করে হয়তো ঘণ্টাখানেক একটু কোমরটা টান করে নেয়, আবার 4টে বাজতেই উঠে চান সেরে উনুনে আঁচ দিয়ে শুরু করে দেয় যজ্ঞির রান্না।
কোথাও বা বেলা ৩টে থেকে এসে পান্তুয়া দরবেশে হাত দেয়। সারতে সারতে রাত ১:৩০-২টো। তখন কুটনো আছে, কোমর ছাড়ানোরও অবসর পায় না। জল খাওয়ার পাট নেই, দুপুরে শুধু ২টি ভাত পেলেই খুশি। বাকি সমস্ত সময়টাই চার বিড়ির উপর দিয়ে কেটে যায়। তাও খুব একটা বেশি নয়, ২-৩ ঘন্টা অন্তর একটু চা, আর ফাঁক পেলে একটা বিড়ি। ওর সঙ্গী বা সাগরেদ অল্প বয়সীরাও এত খাটুনি পারে না। টানা ৩টে দিন কাজ করলেই ভেঙে পড়ে। কাজে অনুচর ঠাকুর বা জোগাড়ে পাল্টাতে হয়। কিন্তু কেশব ঠাকুর ছুটি পায় না। নেহাত কাজ না থাকলে বিশ্রাম। দেশ থেকে স্ত্রী চিঠি পাঠায়, চালে খড় দিতে হবে, জমির ফসল নিয়ে ঝগড়া কিংবা কারো অসুখ। সে চিঠির উত্তর দেয় না। তেমন বুঝলে বড় ছেলেটাকে পাঠিয়ে দেয়। দেশ মেদিনীপুর, কিন্তু উড়িষ্যার ধার ঘেঁষে। যেতে আসতে ২টো দিন, সেখানে গিয়ে কি ঝঞ্ঝাটে পড়ে তার ঠিক নেই। মাঝখান থেকে এখানে রোজগারটা মাটি, বাঁধা ঘর ছুটে যাবে হয়তো। এখন ১৫ টাকা রোজ হয়েছে ওর। খুব পুরনো বাবুরা হয়তো কিছু কম দেন, তাও ১২র কম তো নয়। তেমন বাড়িতে কখনো সখনো নতুন কাপড়ও পাওয়া যায় ১-৮খানা। লগনসার বাজারে দেশে গিয়ে যদি ১ মাস আটকে যায়, অন্তত ৪০০খানি টাকা লোকসান। সে জায়গায় দেশে যাওয়া মানেই তো খরচা। ও যা পারে ছেলেই করুক, ওদেরই তো দেখতে হবে একদিন। সেদিনেরও বেশি দেরি নেই। এমনিও ছেলেটা এখনকার হাওয়া পেয়েছে। তারপর ২দিন রাত জাগতে হলেই ব্যাটা বলে, আমার রেস্ট হচ্ছে না একেবারে। এমন করলে শরীর টিকবে কেন? আরে, এই করেই তো কেশবের এতকাল কাটল। এই কলকাতাতেই এক ভদ্রলোকের অন্নপ্রাশনের রান্না রেঁধেছে অনন্ত ঠাকুরের সাগরেদ হিসেবে। তার পৈতেতে রেঁধেছে সেবার সম্পূর্ণ নিজের দায়িত্বে। তারপর বিয়েতে, আবার সেদিন তার শ্রাদ্ধে রেঁধে এলো। মাত্র ৫০ বছরে মারা গেলেন ভদ্রলোক। কেশব মনে করে আর ১০ বছর পরে মারা গেলেও ওকেই এই কাজ করতে হতো। অবশ্য হ্যাঁ, একেবারে যে দেশে যায় না তা নয়। সাধারণত ভাদ্র মাসে ১৫-২০ দিনের জন্য যায় ফি বছর, যখন কাজকর্ম বিশেষ থাকে না। তাও ছেলে ভাইপোকে তালিম দিয়ে রেখে যায়। বলা তো যায় না, কোনো পুরনো বাড়িতে যদি শ্রাদ্ধ শান্তি কি অন্নপ্রাশন লেগে যায়। বাধা বাড়িতে অন্য ঠাকুর ঢোকা মানেই তো লক্ষ্মী ছেড়ে যাওয়া। এইভাবেই এই দীর্ঘকাল চলে আসছিল। ৬০ বছর ধরে এই কাজ করে আসছে কেশব। কখনো কোনো অসুবিধে কি ক্লান্তি বোধ করেনি। হঠাৎ আজ এ কি হলো তার? কোথায় যেন কি একটা গণ্ডগোল বেঁধেছে মাথায়। শরীর আর বৃত্তি দুটোর মিলিত ইঞ্জিনে কোথায় একটা বড় রকমের ভাঙন। একটা কি ২-৩টে নাটবল্টু হয়ে আলগা হয়ে কিংবা খসে পড়ে গেছে। গোটা ইঞ্জিনটাই অকেজো হয়ে পড়েছে। বুঝি বা বয়লারটাই ফুটো হয়ে গেছে। শুধু শরীরে ভেঙে পড়তে চাইছে না, মনে হচ্ছে মাথাতেও কিছু ঢুকছে না আর। শরীর আর মন দুই জবাব দিয়েছে এবার। এমন অবসাদ, এমন ক্লান্তি তো কখনো অনুভব করেনি। শরীরের কথা তো কখনো ভাবারই দরকার হয়নি দীর্ঘ এই কর্মজীবনে। ১-৮ দিন পেটের গোলমাল কি একটু আধটু জ্বর, সে কিছু ধর্তব্যের মধ্যে নয়। তার জন্য হয়তো কালে ভদ্রে কোনোদিন কাজ বন্ধ গেছে, কিন্তু সত্যিকারের ভেঙে পড়া যাকে বলে তা কখনো বোধ করেনি, ভাবেওনি কখনো। জরা মৃত্যু কোনোটার কথাই না। ধরেই নিয়েছিল এই সাঞ্চা খুন্তি হাতা হাতে থাকতেই একদিন জীবনের চাকাটা বন্ধ হয়ে যাবে। শরীরের কথাটা কোনোদিনই ভাবতে হবে না। কিন্তু আজ যে সব কেমন ওলটপালট হয়ে গেল। ছেলেটা অমন হঠাৎ মরে গেল বলে
মরার পর খবর পেল বলে চোখের দেখাটাও দেখা হলো না। 48 বছরের বড় ছেলেটা, তবে তাও তো নয়। সে আঘাতটা বোধ করল কই? ব্যাপারটা কি ঘটেছে ভালো করে বোধহয় বুঝতেও পারেনি। তা পারলে কি আর অমন কাণ্ডটা করে বসে? পুত্রশোকের থেকেও বেশি আঘাত সকলের ওই সহানুভূতির আড়ালে বিদ্রূপের দৃষ্টিটা। সকলে তাকে পাগল ধরে নিয়েছে। শোকে পাগল হয়েছে বলে নয়, টাকা টাকা করে দীর্ঘকাল একটানা পরিশ্রমের ফল ধরে নিয়েছে ওরা। কাজ আর টাকা, কাজ আর টাকা, এই করেই কেশব ঠাকুর পাগল হয়ে গেছে। এই কথায় নিশ্চয় বলাবলি করছে ওরা। শিবুই খবরটা নিয়ে এসেছে দেশ থেকে। কেশবের দুঃসম্পর্কের ভাইপো, ছেলে কাশীনাথের খুব বন্ধুও। টানা এতটা পথ এসেছে শুকনো মুখে, উদ্ভ্রান্তের মতো। বোধহয় পথে এক ভাঁড় চাও খায়নি। কেশবের সামনে আছড়ে পড়ে যখন খবরটা ভাঙল, তার আগে থেকেই গুম হয়ে বসেছিল কেশব, সে সকাল থেকেই। শিবু কাঁদতে কাঁদতে বলতে লাগলো কেমন করে দুদিনের জ্বর আর পেট ফেঁপে মরে গেছে কাশীনাথ। ভালো ডাক্তার ডাকারও সময় পাওয়া যায়নি। খানিকটা ফ্যালফ্যাল করে ওর মুখের দিকে চেয়ে থেকে বলেছে, তাই তো, এদিকে তো আর দেরিও নেই। উদ্যোগ সুযোগ আছে তো। নমনম করে সারলেও কন্যা 150 লোক হবে। গ্রামে কেশব ঠাকুরের নাম আছে, তার ছেলে না, 150 কমে সারা যাবে না। হরিদাস, কাগজ পেন্সিল নাও তো একটা, লেখো। ময়দা 16 কেজি, ডালডা ঘি 8 কেজি, ধোকার ডাল 1.5, মোটর 1.5, ছোলা মোট 3 কেজি, আলু। হরিদাস কিছুই লিখছে না দেখে বিরক্ত হয়ে মুখ তুলে চাইতেই নজরে পড়েছে কেশবের। সকলের স্তম্ভিত অবস্থা আর বিস্ময় ও ভয় মেশানো দৃষ্টি, কিছুটা অনুকম্পা, কিছুটা উদ্বেগ। তার আড়ালে ওই ধিক্কার। জীবনে রোজগারটাই সব হলো? কাজ কাজ করে লোকটা সত্যি পাগল হয়ে গেছে। আহা বেচারি, এই ওদের মনের ভাব। তখন আস্তে আস্তে মাথায় ঢুকেছে ঘটনাটা। এ অপর কারো শ্রাদ্ধের বায়না নয়, এ মৃত্যু ওর ছেলের, বড় ছেলের। ওর বৃদ্ধ বয়সের ভরসা, দেশ পরিবার সকলের ভার যার উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে এই কাজ নিয়ে আছে, যার উপর সব দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ওর চোখ বোঝার কথা, সেই ছেলে চলে গেছে। ছি 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 ছি, ও যে কি করেছে! ভীমরতি কেলেঙ্কারি। ভীমরতি ছাড়া কেশবী বা কি বলবে? এটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই যেন প্রবল একটা ঘৃণা আর ধিক্কার ওর গলা পর্যন্ত ফেনিয়ে উঠেছে। ধিক্কার আর ঘৃণা নিজের উপরই। তারপরে কোনো দিকে না যেয়ে, কারো সঙ্গে কথা না বলে একরকম ছুটে চলে এসেছে একেবারে গঙ্গার ধারে। একপাশে কাদার উপরই বসে পড়ে ভাবছে, সেই থেকে ভাবছে, এ ওর কি হলো, কেন হলো? তাহলে কি ওরা যা ভাবছে সেটাই সত্যি? কাজ আর টাকা, এই ধ্যান জ্ঞান করে করে মাথার মধ্যে আর কিছু নেই, আর কিছু ঢুকছে না। কখনো ছুটি নেয়নি, কখনো অন্য কারো কথা, অন্য কোনো কথাই ভাবেনি। তার ফলেই ওর মাথা খারাপ হয়ে গেল। সত্যি সত্যি পাগল হলো ও। কিন্তু তাই বা কেন? এ অবস্থা তো 2 দিন আগেও ছিল না, এই পরশু থেকেই, না তার আগের দিন। ঘরদারে বায়না নিতে গিয়েই তো কেমন যেন সব গোলমাল হয়ে গেল। যে মাথাতে রান্না ফর্দ আর টাকা ছাড়া কিছু ঢুকতো না, সে মাথাতে অন্য একটা ঢেউ, সম্পূর্ণ নতুন, কখনো যে কথা ভাবেনি, সেই ঢেউ এসে লাগলো হঠাৎ। প্রচণ্ড একটা ধাক্কা খেল। যার বাড়িতে কাজ তিনি নাকি মস্ত একজন বড় কারবারি, ক্রোড়পতি।
বাবা ছিলেন সামান্য হোমিওপ্যাথ ডাক্তার। কে এক কুঞ্জ চাটুর্যে, তার কিছুই ছিল না। যা করেছে ছেড়েই, এক পুরুষে। এসব পরে শুনেছে কেশব। বাবুটি এসে সেদিন বায়না করে যাবার পর এক এক লোকের মুখে এক এক কাহিনী। কলকাতায় মস্ত বড় ফ্ল্যাট বাড়ি, পাটনায় বাড়ি, মালদায়, দিল্লিতে, কোথায় কখন থাকেন তার ঠিক নেই। সম্প্রতি মার মতো এক পিসির পীড়াপিড়িতে খড়দার পুরনো ভাঙা বাড়ি সারিয়ে নিয়েছেন, নতুনই করে নিয়েছেন বলতে গেলে, খোল ও নলচে দুই বদলে। এহেন অসিত চাটুর্যে নিজে এসেছিলেন, ঢাউস বড় এক বিলিতি গাড়িতে চেপে। খুঁজে খুঁজে হাটখোলায় সরু গলির এই বস্তির ঘরে। শেষ গলিটায় সে গাড়ি ঠোকেনি। মোড়ে দাঁড় করিয়ে হাঁকডাক করে জানতে চেয়েছিলেন, কেশব ঠাকুর কার নাম? হালুইকর বামুন? একটু বয়স হয়েছে? ভাগ্যক্রমে কেশব ঘরেই ছিল। শশব্যস্তে বাইরে এসে হাত জোর করে দাঁড়িয়েছে। অশৌচের অবস্থা বাবুর, খোঁচা খোঁচা দাড়ি, গোঁফ, পুরো চশমার মধ্যে দিয়ে অবিশ্বাসের দৃষ্টি হেনে বলেছেন, তুমি কেশব ঠাকুর? যতটা বয়স শুনেছিলুম ততটা তো মনে হচ্ছে না। কে একজন পাশ থেকে বলেছে, বাবু ও বর্ণচোরা আম, কমসে কম ৭৮ বছর বয়স হয়েছে। ও, তা ভালো। শোনো, সামনের বৃহস্পতিবার আমার পিসিমার শ্রাদ্ধ। এই পিসিমায় আমার মা, ২ বছর বয়স থেকে মানুষ করেছেন। আমি শ্রাদ্ধ করব। তিনি মরবার আগে বলে গেছেন তোমাকে যেন রান্নার ভার দেওয়া হয়। তা দেখো পারবে তো? প্রায় ৪০০-র মতো লোক। সেই লোকটি বলেছে, ৪০০ লোকের রান্না ওর কাছে কিছু নয়, ছেলে খেলা। ৬০০-৭০০ লোকের রান্না ও অক্লেশে রেঁধে দেবে। এবার কেশব প্রশ্ন করে, তা নিশ্চয়ই এর আগে আপনার বাড়ি কাজ করেছি, নইলে আপনার মা ঠাকুরন জানবেন কেমন করে? না, তা মনে হয় না। কি জানি কি করে জানলেন। আমার পৈতে বিয়ে সব বিদেশে বিদেশে হয়েছে। পৈতে মালদায় মামার বাড়ি, বিয়ে কাশিতে। তখন আর বাবার আসার অবস্থা ছিল না। ছেলেদের ভাত পৈতে সব কলকাতাতেই হয়েছে বটে, তা সেসব ক্যাটারাররাই করেছে। এবারে পিসিমা বিশেষ করে বললেন তাই। ঠিক আছে, তুমি ৪০০ লোকের মতো ফর্দ তৈরি রেখো। ডাল, কুমড়োর ছক্কা, ছানার ডালনা, ধোকা, কপি, আলু বকরার চাটনি, এদিকে দরবেশ, পান্তুয়া। সন্দেশ আমি বড় দোকানে অর্ডার দেব, আগের দিন গিয়ে থাকবে। জোগাড় জাগাড় সব তোমাকে করে নিতে হবে। মিষ্টি করবে, সেসব ব্যবস্থাও তোমার। দেশ হলে কি হবে, বলতে গেলে আমি এখানে বিদেশি, আমার অবসরও নেই। কাল আমার লোক এসে ফর্দ নিয়ে যাবে এমনি সময়। অসিতবাবু চলে যাওয়ার পর থেকেই অন্যমনস্ক হয়ে গেছিল কেশব। কারো কথা যেন ভালো করে শুনছে না। ৫টা কথা জিজ্ঞেস করলে একটার উত্তর দিচ্ছে। খড়দা, চাটুর্যে, এর সঙ্গে কি একটা যোগাযোগ আছে ওর জীবনে? মস্ত বড় একটা যোগাযোগ। কি যেন আবছা আবছা মনে পড়ছে, আর তাতেই যেন অকারণেই ভেতরে ভেতরে কি একটা তোলপাড় চলছে। ভাবতে ভাবতে অনেক রাত্রে মনে পড়েছে, ঠিক তো, তারাও চাটুর্যে ছিল। হ্যাঁ, বাবা ডাক্তার, হোমিওপ্যাথ ডাক্তার, পুরনো বাড়িতে বাস করতেন। আর শুয়ে থাকতে পারেনি। নিঃশব্দে বিছানা ছেড়ে ঘর থেকে বেরিয়ে সরু গলি ছেড়ে সাহাদের আড়ত বাড়ির ফালিপানা রকে এসে বসেছে। আসলে ওর তখন এই ঘর, এই জীবন, কোনোটার কথাই মাথায় ছিল না। প্রচণ্ড একটা ধাক্কা লেগেছে মনে। এমন বোধ হয় এতখানি জীবনে কখনো বোধ করেনি। বড় জামাইটা মারা যাবার খবরেও না। ও তখন বহুদিন, বহু বছর পিছিয়ে চলে গেছে। ওর বয়স তখন কত, ২৪-২৫ হবে। ওই খড়দাতে গিয়েছিল বায়না নিয়ে, কিছু দীর্ঘস্থায়ী বায়না।
উপলক্ষটাও মনে পড়েছে। নিশ্চয়ই এ সেই বাড়ি, এই অসিত চাটুর্যেরই মায়ের শ্রাদ্ধ। কুঞ্জবাবু ডাক্তারের পয়সার খুব একটা না হলেও কোনো মতে সংসার চালাবার মতো আয় ছিল। ছিল না বাড়িতে তেমন কোনো আত্মীয় স্বজন। অসিতের মামার বাড়ি মালদায়। দিদিমা অতি বৃদ্ধা, মামিমারাও কেউ আসতে পারেননি। একজনের সবে বাচ্চা হয়েছে, আরেকজনের ছেলের টাইফয়েড। কুঞ্জবাবুরও কেউ ছিল না, প্রায় মেয়ের বয়সে একটা ছোট বোন ছাড়া। বোনটিরও থাকার কথা নয়, আগের বছরেই তার বিয়ে হয়ে গেছিল। কিন্তু বিয়ের 2 মাসের মধ্যেই বিধবা হতে তাকে আবার দাদার কাছে এসে উঠতে হয়। কুঞ্জবাবুর মা বাবা কেউ ছিলেন না। অলক্ষণে অপয়া মেয়ে বলে বোনের শ্বশুররা গয়না কাপড় রেখে বউকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই কারণেই পূর্ব পরিচয়ের সূত্রে কুঞ্জবাবু এসে অনন্ত ঠাকুরকে ধরেছিলেন। এমন একটি ঠাকুর চাই যে বাড়ির লোকের মতো সব দিক দেখে শুনে জোগাড় যন্তর করে নিতে পারবে। লোকজন বেশি হবে না, এ আনন্দের কাজ নয়। তবু ঘটা না থাক ল্যাঠা তো আছে, একটু ভিয়েনও করতে হবে। আর একজন থাকবে, নিয়মভঙ্গর পরও 2-1 দিন থাকতে পারবে এমন লোক চাই। তবে বেশি খরচ করতে পারবেন না। শ্রাদ্ধের 2 দিন অবশ্য ভালো একজন ঠাকুর চাই। বাকি কদিনের জন্য যদি ছেলে ছোকরা তেমন কাউকে পাওয়া যায় যার খুব খাই হবে না, অথচ টেনে কাজ করবে নিজের মতো করে। উনি একটা বুড়ো লোক ঠিক করেছেন, রান্নার লোক। তবে সে আসবে কাঁথি থেকে। 2-4 দিন দেরি হবে, সে না পৌঁছানো পর্যন্ত এই লোকটি থাকবে। সব খুলে বলে উৎসুক মুখে চেয়েছিলেন অনন্তর মুখের দিকে। অনন্ত সঙ্গে সঙ্গে কেশবের নাম করেছিল, বলেছিল, ছেলে মানুষ, বেশি টাকার কামড় করবে না, অথচ রাধে ভালো, খাটতেও পিছোপা নয়। কমলাকান্ত 2 দিন সঙ্গে থাকবে, তবে সে ভিয়েনার শ্রাদ্ধর রান্না সেরে চলে আসবে। কেশবকে আপনি অক্লেশে 7-8 দিন আটকে রাখতে পারবেন। সেই মতোই ছিল কেশব। ডাক্তারের বোন সুধাকে দেখেছে ও সেই প্রথম দিনই। 15-16 বছরের মেয়ে, সুন্দরী না হলেও সুশ্রী চেহারা, শান্ত আর হাসি খুশি মিষ্টি স্বভাবের মেয়ে। খেতে ভালোবাসে, সেটা ভোরে দরবেশ পাকাবার সময় টের পেয়েছিল কেশব। অত ভোরেই উঠে ভাইপোকে কোলে করে এসে জামরুল গাছে ঠেস দিয়ে দরবেশ পাকানো দেখছিল। কিছুক্ষণ পরে বলেছিল, তোমাদের দরবেশের বেশ খোশ ভয় বেরিয়েছে বাপু। কি বলবো, অন্য বাড়ি তো খেয়েছি, এমন ভালো গন্ধ পাইনি। তখন কমলাকান্ত ছিল না, চান করতে গেছিল পুকুরে। কেশব আর একজন জোগাড়ে বসে পাকাচ্ছিল। কেশব বলে বসল, 2টো খাবে টাটকা, খাও না। না না ধ্যাত, এই 7 সকালে কেউ গেলে না, কি যে বলো। লাল হয়ে উঠে পালাবার চেষ্টা করছিল, কিন্তু গতিতে তেমন দ্রুততা ছিল না। সেটা লক্ষ্য করেই কেশব জোর করেছিল, তাতে কি হয়েছে, খাও না। যে কেউ তো দেখতে হয় কাউকে, বেশি নয় 2টো খেয়ে যাও, কেউ তো এখনো ওঠেনি, দেখতেও পাবে না। আরও 2-1 বার বলতেই রাজি হয়ে গেছিল সুধা। 2টো নয়, পুরো 4টেই দিয়েছিল কেশব। খেতে খেতে খুশি হয়ে চলে গেছিল। তবু তখনও অত বোঝেনি কেশব। সুধা যে বিধবা তা বোঝার কথাও নয়। এ বয়সে তো বিয়েই হয় না আজকাল। কেউ বলেও নি, অত লক্ষ্যও করেনি। বেশ ভালো মেয়েটা, সরল, সপ্রতিভ, কেমন গিন্নিবান্নির মতো ভাইপোটাকে মানুষ করছে, এইটুকুই চোখে পড়েছিল। ভালো লেগেছিল কেশবের। ব্যাপারটা জানল নিয়মভঙ্গের দিন। সেদিন আর কেউ ছিল না, কেশব একাই সব রেঁধেছে। মোট 10 লোক, এই পাড়ারই কজন। তার জন্য 2জন লোকের দরকারও ছিল না। বাইরের উনুনও জ্বালা হয়নি, রান্নাঘরে সব হয়েছে। বুড়ো চাকর ছিল একটি বনমালী বলে,
সেই একটু আধটু যা জোগাড় দিয়েছে, তাও তার মাথার উপর বিস্তর বাইরের কাজের ভার ছিল। বাড়ির অন্য কাজ তো আছেই। একটা ঠেকে ঝি রাখা হয়েছিল, সে শুধু বাসন মেজে জল তুলে চলে যায়। রান্না শেষ করে পুরুষ কজনকে খাইয়ে কেশব নবনী বাবুদের পুকুরে চান করতে গেছিল। সুধা পুরুষদের সঙ্গে খাবে না, সে তো জানা কথাই। খোকাকে কে দেখবে? চান সেরে এসে সে তাই সহজভাবে বলেছিল, এবার তুমি বসে যাও, তোমাকে গুছিয়ে দিয়ে আমিও খেয়ে নিই। আমার খাওয়া হয়ে গেছে। খচ করে কানে বাজে কেশবের। গলার আওয়াজটা যেন কেমন একরকম শোনায়। হয়ে গেছে? নিজেই নিয়ে নিলে বুঝি। মাছের কালিয়াটা কেমন হয়েছে? ভালো লাগলো? ও আমার স্পেশাল পাক। গন্ধ তো খুব ভালোই বেরিয়েছিল। ও বাড়ির ভজন কাকারাও তো খুব সুখ্যাত করে গেলেন। তার মানে তুমি খাওনি? আমি যে বিধবা। আস্তে আস্তে বলে সুধা। তুমি, তার মানে তোমার বিয়ে হয়ে গেছে এর মধ্যে? ও মা, বিয়ে না হলে আর বিধবা হব কেমন করে? এই গত বসে খেই, আষাঢ়ে সব শেষ। আর এরই মধ্যে কি, আমার এখন 17 চলছে। তা হলেই বা বিধবা? এই বয়সে? উত্তেজিত হয়ে ওঠে কেশব। ছেলে মানুষ, কদিনই বা বরের ঘর করেছ, এই বয়সে তাই বলে মাছ খাওয়া ছেড়ে দেবে? আমি যে বামুনের মেয়ে কেশবদা, বামুনের ঘরের বিধবা। আমাদের ঘরে ইত্তিক জাতের মতো বিধবারা কেউ মাছ খায় না। তা যত কম বয়সে বিধবা হোক। আমার দাদার কি আর মনে লাগেনি? বলতে গেলে বাপের বয়সী দাদা। উনিও তো আমার জন্য মাছ মাংস ছেড়ে দিয়েছেন। নিহাত আজ নিয়মভঙ্গ, মুখে একটু দিতে হয়, তাই একবার বসেছিলেন সবার সঙ্গে। হঠাৎ যেন বুকের মধ্যেটা কেমন মুচড়ে উঠল কেশবের। এর আগে কোনো বাবুদের বাড়ির মেয়ে ওকে দাদা বলেনি। ওকে কেন, বুড়ো বুড়ো ঠাকুরদেরও বলতে শুনিনি। সেই জন্য কি? সে খপ করে সুধার দুটো হাত চেপে ধরে বলল, তা হোক, কেউ কোথাও নেই, কেউ দেখতে আসছে না। তুমি দুখানা মাছ এখানে দাঁড়িয়ে খেয়ে যাও, আমার মাথার দিব্যি। না না, আছি, ওসব কথা বলতে নেই। ক্ষীণ কণ্ঠে বলে সুধা, কিন্তু হাতটা টেনেও নেয় না। না, তা হবে না। চুপে চুপে বলার মধ্যেই গলায় জোর দেয়, আমি রাঁধুনি বামুন হলেও ভালো বামুনের ছেলে। 3 সন্ধ্যে গায়ত্রী করি। আমি বলছি, এই পইতে আমার গলায়, ওতে যদি কোনো পাপ হয় আমার হবে। এই নারায়ণের নাম করে বলছি, তোমার কোনো পাপ হবে না। খেয়ে নাও লক্ষ্মীটি, নইলে আমিও আর কোনোদিন মাছ মাংস মুখে তুলতে পারবো না। খেয়েছিল সুধা। এদিক ওদিক চেয়ে পাতায় করে নিয়ে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে 2খানা ইলিশ, 3খানা কালিয়ার মাছ খেয়েছিল। খাওয়া শেষ করে সকৃতজ্ঞ চোখে কেশবের মুখের দিকে চেয়ে কি যেন বলতেও গিয়েছিল, কিন্তু পারেনি। ওর চোখে চোখ পড়তেই কেঁদে ফেলেছিল। 2 চোখের কুল ছাপিয়ে গাল বেয়ে জল ঝরে পড়েছিল সুধার। ছুটে পালিয়ে গিয়েছিল সেখান থেকে। এরপর আরও 5-6 দিন থাকতে হয়েছিল কেশবকে। রাত দিনে সে রান্নার লোক না এসে পৌঁছনো পর্যন্ত কুঞ্জবাবু ছাড়েননি। এবং এই কদিনই দিনে নয়, মাছ ভেজে কি শুকো ঝাল করে লুকিয়ে রেখে দিত কেশব। রাত্রে সবাই ঘুমোলে কাগজে জড়িয়ে নিয়ে বাগানের দিক দিয়ে ঘুরে গিয়ে অন্ধকারে জালনা গলিয়ে দিয়ে আসত। এ সবটাই স্নেহ আর করুণা, এই ভেবেছিল কেশব। অন্য কোনো দূরপ্রসারী ফলের কথা মনে হয়নি, অত জানতও না। এর মধ্যে দোষের কিছু থাকতে পারে, তাও মাথায় যায়নি। ওইটুকু কচি মেয়ে, ফুলের মতো নিষ্পাপ সরল, এই বয়সে সব রকম সংসার সুখ থেকে বঞ্চিত হলো, একটু মাছও খাবে না? এ রীতিমতো অবিচার।
কেশবের মনে হতো এক রকমের অত্যাচার। কিন্তু ও পক্ষেরও কিছু ভাবার থাকতে পারে, এর জন্য একটা বিপুল কৃতজ্ঞতা জমা হচ্ছে, সেটা হয়তো ভাবা উচিত ছিল। যেদিন চলে আসবে নতুন বুড়ো ঠাকুর পৌঁছে গেছে, তার আগের রাত্রে সেটা প্রথম বোঝা গেল। টানা ঘেরা দালান, তার এক প্রান্তে ভাড়ার ঘরের সামনে সুতো কেশব, সামান্য বিছানা, একটা আধময়লা পুরনো মশারি। তবে এমনি বিছানাতেই তো সে অভ্যস্ত। কিন্তু তবু কে জানে কেন সেদিন কেশবের ঘুম আসেনি। মেয়েটার কথাই ভাবছিল, কি জীবন, কতদিন আরও বাঁচবে, এভাবে সব রকমে বঞ্চিত হয়ে থাকতে হবে। জেগেছিল বলেই প্রায় নিঃশব্দে কেউ দরজা খুললেও সে শব্দ ওর কানে গেছিল। তবে কে খুলল তা উঠে দেখার আগেই সুধা ওর মশারির মধ্যে ঢুকে পড়েছে। আজ আর কোনো লজ্জা কি সংকোচ নেই তার। একেবারে ওকে জড়িয়ে ধরে কানে মুখ রেখে বলেছিল, তুমি কাল চলে যাবে? আজকের এ মাছ আমি এমনি খাবো না, তুমি মুখে দিয়ে পেশাদ করে দিলে তবে আমি মুখে তুলব। কি যেন বলতে গেল কেশব। সুধা ওর মুখে হাত চাপা দিয়ে বলল, কালই তো শেষ, আর হয়তো জীবনে দেখাই হবে না। তোমার পায়ে পড়ি, এই কথাটা রাখো, না বলো না। তুমি দেবতা, তোমার পেশাদ খাওয়া আমার পুণ্যি। প্রসাদ করে দিতে হয়েছিল বই কি। সেই সুধার শ্রাদ্ধে রান্নার বায়না নিল সে, যে সুধা এই দীর্ঘকাল তাকে মনে করে রেখেছিল। হয়তো মনে মনে সত্যিই তাকে দেবতার আসনে রেখে পুজো করেছে নিত্য। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, যজ্ঞী বাড়ির ফর্দ। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।